আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাইরা যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন। আপনারা জানেন যে ফাদার অফ সেভেন সিস্টার খ্যাত ডক্টর ইউনূস ব্যাংককের বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বাংলাদেশে ভারতের যে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়েছে সেখানে অনেকগুলো বাংলাদেশের স্বার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, কিছু কূটনৈতিক আলোচনা করা হয়েছে। সেটার কিছু আলোচনা বা কিছু সিদ্ধান্ত আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনারা জানেন যে এই বৈঠকটা আয়োজন করার জন্য বাংলাদেশে যতটা আগ্রহ ছিল তার চেয়ে 100 গুণ বেশি আগ্রহ ছিল ভারতের। ভারতের বিভিন্নভাবে বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদের সাথে আলোচনা করে এই বিমস্টেক সম্মেলনে ব্যাংককে এই বৈঠকটি আয়োজন করা হয়। এতে বাংলাদেশের যে বিষয়গুলো রয়েছিল, পূর্বে যে বিষয়গুলো ছিল 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ও স্বাধীনতার পর যে চুক্তিগুলো হয়েছিল, দ্বিপাক্ষিক চুক্তিগুলো, সেখানকার কিছু বৈষম্য ছিল। সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সগৌরবে এবং সার্বভৌমত্বের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থের পক্ষে অনেকগুলো চুক্তি তিনি তুলে ধরেছেন। যেমন 1 নম্বর চুক্তি হচ্ছে, 1 নম্বর যে শর্তটি ছিল যে 5ই আগস্টের গণহত্যার মহানায়ক স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা, তাকে বাংলাদেশে ফেরত দিতে হবে এবং তাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, এরকম প্রস্তাবনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। দ্বিতীয় প্রস্তাব ছিল যে বাংলাদেশ এবং ভারতের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো রয়েছে এগুলো পূর্ণ বিবেচনা করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গান্ধীজির যে খ্যাত যে চুক্তি, সেই চুক্তিটি পুনরায় বিবেচনা করার জন্য এই বৈঠকে আলোচনা করা হয়। সেই সাথে তিস্তার পানি বন্টন চুক্তি, তিস্তার যে হিস্সা ছিল, পানির যে হিস্সা, ন্যায্য হিস্সা, সেটা কতটুকু ভারত তার ওয়াদা অনুযায়ী, চুক্তি অনুযায়ী পালন করেছিল, সেই বিষয়ে ভারতকে পুনরায় বিবেচনা করার জন্য এবং এই চুক্তি নবায়ন করার জন্য ভারতকে নির্দেশনা দিয়েছেন। ঠিক একইভাবে বাণিজ্যিক যে চুক্তিগুলো রয়েছে, অসম যে চুক্তিগুলো রয়েছে, সেগুলোকে রিফাইন্ড করা, আবার পুনরায় বিবেচনা করে বাংলাদেশের স্বার্থ ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেকগুলো চুক্তি ছিল। আপনারা জানেন যে বাংলাদেশের ভারতের যে 7 সিস্টার 7টি রাজ্য রয়েছে, সর্বপ্রথম যখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে, তখনই বলেছিলেন যদি বাংলাদেশকে অস্থিরতা সৃষ্টি করতে চায় তাহলে 7 সিস্টার ভেঙে যাবে। অর্থাৎ তিনি সতর্ক দিয়েছেন যে যেহেতু পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে এই সহিংসতা সেখানেও ছড়িয়ে যেতে পারে, এই আশঙ্কায় এই বক্তব্যকে কেন্দ্র করে ভারত সরকার খুবই অস্থিরতার মধ্যে ছিল, যেই কারণে সারা বিশ্ব ফাদার অফ 7 সিস্টার নামে খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস যে 7 সিস্টার রয়েছে তাদের সাথে বাণিজ্যিক যে চুক্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে পুনর্বিবেচনা করবে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক চুক্তির পূর্ণ বিবেচনা করা হবে। এই এতগুলো সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের 53 বছর পরে এরকম বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য এরকম কোন শাসক আজ পর্যন্ত বাংলার ইতিহাসে আসে নাই, ভবিষ্যতে আসবে কি আসবে না আমরা জানি না। এই জন্য আমি আজকে সবাইকে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের শাসন বাংলাদেশে আরো অনেক সময় যদি তিনি থাকেন, বাংলাদেশের রূপরেখা, বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশ যে মালয়েশিয়া থেকে 100 বছর পিছিয়ে রয়েছে একই সাথে স্বাধীন হওয়ার পরেও, কিন্তু সেটা আর পিছিয়ে থাকবে না। আমি মনে করি ডক্টর ইউনূস যদি আগামী 30 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে থাকেন, সরকার প্রধান হিসাবে থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে, আমার মতামত। কিন্তু আমি বাড়িতে এসেছি, আমার এলাকায় এসেছি, সেইখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করতেছি, প্রতিটা মানুষ এখানে দল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের মানুষকে আমি জিজ্ঞেস করেছি তাদের আশা কি। তারা সবাই বলতেছে যে বাংলাদেশের ইতিহাসে রমজান মাসে বা সাধারণত যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এইবারই প্রথম যে এরকম ভাবে বাজারকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঠিক একইভাবে প্রশাসনের যে কার্যক্রমগুলো, এগুলোও নিয়ন্ত্রণে আসতেছে ধীরে ধীরে। মানুষের একটাই চাওয়া যে
এক একটা দিন যাচ্ছে আর ডক্টর ইউনূসের ক্ষমতার জন্য মানুষ বলতেছে আরো থাক, আরো থাক। উনি থাকলে দেশের উন্নয়ন হবে, উনি থাকলে দেশের পরিবর্তন হবে, উনি থাকলে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। এই যে মানুষের আশা আকাঙ্ক্ষা, আমিও মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ঐকমত পোষণ করছি। আমরা আরো কিছুদিন দেখি, নির্বাচন অবশ্যই দরকার। রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল শাসন করুক, এটাই আমরা চাই। কিন্তু অনিয়মের সকল দরজাগুলো বন্ধ করতে হবে, দুর্নীতির সকল দরজাগুলো বন্ধ করে দিতে হবে। আপনারা জানেন যে নির্বাচনের যে সকল অব্যবস্থাপনা দরজাগুলো সবগুলো কি রুদ্ধ করে দিতে হবে। এই সব সংস্কারের পরে নির্বাচন দিলে মানুষ সেই সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। তখনই মানুষ বুঝবে যে না, আমরা আমাদের মন মতো প্রার্থীকে, মন মতো দলকে, রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় এসেছে, তাদের শাসনে আমরা সন্তুষ্ট হতে পারবো। পুনরায় যেন এরকম আর কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ইতিহাসে না আসে, এই মতামত সকলে দিচ্ছে। এই আশায় সকল জনসাধারণ এই আশায় ব্যক্ত করতেছে। আজকে আমি এই পেয়ারা গাছের নিচে বক্তব্য দিচ্ছি, এটার একটা বিশেষ কারণ রয়েছে। 5ই আগস্টের আগে যখন আমি বাড়িতে আসতাম, তখন বাড়িতে আমার থাকা হতো না। তখন এই পেয়ারা গাছে, এটা আমাদের গ্রামের শেষ সীমানা, এইদিকে এসে রাত্রি 12টার পর পর্যন্ত আমি থাকতাম। রাত্রি যাপন করার পর যখন জানতাম যে এখন হয়তো নিরাপদ রয়েছে, তখন আমি আবার বাসায় যে শুইতাম। তো এরকম একটা নিরাপদ আজকের এই ঐতিহাসিক পেয়ারা গাছের নিচে আমি আপনাদের সামনে এই বক্তব্যগুলো, এই তথ্যগুলো শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।